বলেছিলাম যে কালকে কিন্তু ভিডিওটা দেখতে হবে। 12 ঘন্টার উপর তোমরা সময় পেলে একবার ওটা দেখতে কি হচ্ছিল। যাই হোক, উইল স্টার্ট। গলা শোনা যাচ্ছে এবং স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই তো? আরে কেউ একজন কনফার্ম করো। হ্যাঁ স্যার, এবার স্ক্রিন দেখাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, গলাও শোনা যাচ্ছে, গুড। আচ্ছা, তা আমরা যেখানে ছিলাম কালকে প্রিন্সিপালে কয়েকটা জিনিস আমরা কালকে বুঝেছি যে ইনফ্রারেড রেডিয়েশন ইজ আ লো এনার্জি রেডিয়েশন। আমি কিছু রিক্যাপ করে দিই। ইনফ্রারেড রেডিয়েশন ইজ আ লো এনার্জি রেডিয়েশন। লো এনার্জি, দেখো তো রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ, ইনফ্রারেড রেডিয়েশন ইজ আ লো এনার্জি রেডিয়েশন। লো এনার্জি রেডিয়েশন মানে কি না, এটার ফ্রিকোয়েন্সিটা লো কিন্তু ওয়েভলেংথ হাই। ওয়েভলেংথ বেশি, কার থেকে বেশি না, ভিজিবলের থেকে এর ওয়েভলেংথ বেশি। ফ্রিকোয়েন্সি লো, ওয়েভ নাম্বারও কম। Frequency is low, wave number is less, energy is low, but the wavelength is high. হ্যাঁ, এবং আমি কালকে এক্স রে এবং ইনফ্রারেড এই দুটো কম্পারিজনে এটা বলেওছি। আমরা যে ওয়েভলেন্থটা ব্যবহার করব আমাদের অ্যানালিসিসের জন্য, হ্যাঁ, দ্যাট ইজ we mainly want to analyze the atoms that are present within our sample, the functional groups that are present within our sample. আমাদের কি কি অ্যাটমস আছে স্যাম্পলের মধ্যে এবং কি কি ফাংশনাল গ্রুপস আছে স্যাম্পলের মধ্যে, সেগুলো আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। এর জন্য আমরা 2500 থেকে 16000 ন্যানোমিটার এই নির্দিষ্ট ওয়েভলেন্থে স্ক্যান করব। আর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ রাখবো, সেটা হচ্ছে 1.9 ইন্টু 10⁻13। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য radiation of the infrared radiation that we are using, which corresponds to this 2500 to 16000 nanometer. কালকে এটাও তোমাদের মধ্যে একজন বললো যে হ্যাঁ, we can calculate the frequency from the wavelength itself, এবং ফর্মুলাও বললো বোধহয় জনার্দন। তো 1.9 ইন্টু 10⁻13 থেকে 1.2 ইন্টু 10⁻14 হার্টজ, ঠিক আছে, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমরা এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি ইনফ্রারেড রেডিয়েশন ইউজ করব। Thus we know that mu, that is the frequency, is equal to c by lambda. So if we have the wavelength, we can calculate the frequency. This is our first point. Next হচ্ছে E, that is the energy, is equal to h nu, that is h into c by lambda. So if you know the wavelength, we can calculate the energy as well, because আমরা জানি যে h Planck's constant is a constant and c, that's the velocity of light, that is also a constant. এইবার যেহেতু ইনফ্রারেড রেডিয়েশন, এগুলো কিন্তু কালকেরই রিক্যাপ চলছে, এগুলো আমি কালকেই বলেছি। যেহেতু ইনফ্রারেড রেডিয়েশন সেটার এনার্জিটা লো, ফলে it cannot perform the excitation of an electron from the ground state to the excited state. ঠিক আছে, since the energy of the electromagnetic radiation, that is the infrared radiation, is low, it cannot result in the transition of an electron from the ground state to the excited state. Ground state থেকে excited state ট্রানজিশনটা কিন্তু করার মতো এনার্জি ইনফ্রারেড রেডিয়েশনে নেই। তাহলে কি করা যেতে পারে, সেটা কিন্তু আমাদের হচ্ছিল গিয়ে হচ্ছে আমাদের ইউভি ভিজিবল রেঞ্জে, বিকজ দোজ আর হ্যাভিং লো ওয়েভলেন্থ বা লেসার ওয়েভলেন্থ উইথ হায়ার এনার্জি এন্ড হায়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে, ধরো suppose you have a aldehyde group, okay, now there is a carbon, there is a double bond with oxygen, there is a single bond with hydrogen, and maybe there is a single bond with carbon, তাই তো? আমি যদি একটা অ্যালডিহাইড কম্পাউন্ড করি, ঠিক আছে, অ্যালডিহাইড CH তোমরা সবাই জানো। তো C ডাবল বন্ড ও একটা আছে, C সিঙ্গেল বন্ড H একটা আছে, C সিঙ্গেল বন্ড C একটা আছে, কার্বনের 4টে ভ্যালেন্সি। তাহলে these bonds, okay, they will have, তো এই যে বন্ডস আর তার চারপাশে যে অ্যাটমস আছে, they will have a typical vibrational excitation frequency. তার মানে হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন যদিও তোমার ইলেকট্রনিক ট্রানজিশন না করতে পারে,
কিন্তু এটা কিন্তু ভাইব্রেশনাল এক্সাইটেশন করতে সক্ষম। ইট ইজ কেপেবল অফ ডুইং ভাইব্রেশনাল এক্সাইটেশন। যেহেতু এটা ভাইব্রেশনাল এক্সাইটেশন করতে সক্ষম, হ্যাঁ, তো ফলে কি হচ্ছে যে তোমার যে মলিকিউলস গুলো আছে লাইক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, এইগুলো দিয়ে তৈরি হচ্ছে, তারা ডিফারেন্ট টাইপস এর ভাইব্রেশন দেখাবে ডিপেন্ডিং আপন দ্য ক্যারেক্টারিস্টিক অ্যাটম। মানে আবার বলছি, কার্বন, তার সঙ্গে ডাবল বন্ডেড অক্সিজেন, সিঙ্গেল বন্ডেড হাইড্রোজেন অ্যান্ড সিঙ্গেল bonded carbon. So this will give a specific or a characteristic vibrational frequency. So the vibrational excitation induced by the infrared radiation depends upon the components atom and the types of bond. The vibrational excitation shown by this or performed by this infrared spectroscopy depends upon the components atom and the bonds between the component atom. এইবারে নির্দিষ্ট অ্যাটম যদি হয়, কম্পোনেন্ট অ্যাটম লাইক অ্যালডিহাইড গ্রুপ বললাম, উইথ স্পেসিফিক বন্ডস দ্যাট উইল অ্যাবজর্ব আ স্পেসিফিক ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি or a specific infrared wavelength for its vibrational excitation. Okay, now if a molecule is made up of specific set of atom with specific bond, that will absorb a specific infrared frequency or a specific infrared wavelength characteristics of the component atoms and the bond between them for their vibrational excitation. So আমরা কিন্তু বেসিক্যালি একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি স্টাডি করছি। আমরা যেমনি ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি স্টাডি করছিলাম, এই ক্ষেত্রে আমরা কি করছি? এই ক্ষেত্রে আমরা ইনফ্রারেড অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি স্টাডি করছি। তাহলে যে নির্দিষ্ট ওয়েভলেংথে ইনফ্রারেড রেডিয়েশন ও অ্যাবজর্ব করবে, দ্যাট উইল ডিপেন্ড আপন the characteristic atom or the components atom and the bond between them. ফলে আমি খুব ইজিলি বুঝতে পারবো from the absorption spectrum of the infrared radiation by our analyte, we can understand from the absorption spectrum of the infrared radiation by our analyte, ঠিক আছে, we can easily understand the characteristic of the analyte, that is the atom present in within them and the corresponding bond. তাহলে আমি যেই কোন কোন ফ্রিকোয়েন্সিতে ইনফ্রারেড কে অ্যাবজর্ব করেছে দেখবো, আমি সেখান থেকে কিন্তু নির্ধারণ করতে পারবো যে ওর মধ্যে কি অ্যাটম এবং কি বন্ডস আছে। দ্যাট ইজ ওয়াই অর্গানিক কেমিস্ট এটাকে কিন্তু খুব ব্যবহার করছে, হ্যাঁ, কারণ অর্গানিক কম্পাউন্ড স্পেসিফিক ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করবে, which the frequency or the energy of which infrared radiation corresponds to the vibrational frequency of the component atom. তাহলে যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে বা ভাইব্রেশনাল এক্সাইটেশনের জন্য যে এনার্জি তার সঙ্গে যে ম্যাচ করবে, ভাইব্রেশনাল এক্সাইটেশনের জন্য যে এনার্জি তার সঙ্গে যে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সির এনার্জিটা ম্যাচ করবে, সেই ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিকেই কিন্তু ও অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তাহলে সিমিলারলি ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি সঙ্গে যদি আমি প্লট করি, ঠিক আছে, অ্যাবজর্বেন্সটাকে, যেটাকে আমরা যে কোনো অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে করে এসেছি, একদিকে ওয়েভলেংথ, এখানে ওয়েভলেংথ না দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি দেব, তো একদিকে আমরা ফ্রিকোয়েন্সি দিচ্ছি, অন্যদিকে আমরা অ্যাবজর্বেন্স দিচ্ছি। ঠিক আছে, অন্যদিকে আমরা অ্যাবজর্বেন্স দিচ্ছি, একদিকে আমরা ফ্রিকোয়েন্সি দিচ্ছি আর অন্যদিকে আমরা একদিকে আমরা অ্যাবজর্বেন্সের মানে একদিকে আমরা ইনফ্রারেড রেডিয়েশনের ওয়েভলেংথ বা ফ্রিকোয়েন্সি দিচ্ছি, ইনফ্রারেডের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি দিই, সেই এক্স অ্যাক্সিসে আমরা কি করলাম? ইনফ্রারেড রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি দিলাম, আর ওয়াই অ্যাক্সিসে আমরা অ্যাবজর্বেন্স দিলাম। তো উই ক্যান সি যে at what frequency the absorbance is maximum. Okay, now এই ভাইব্রেশন অফ অ্যাটম আমি মেজার করে, হ্যাঁ, আমরা কিন্তু কি ফাংশনাল গ্রুপ আছে ডিপেন্ডিং আপন at what frequency the absorbance is maximum, সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি ডিটারমাইন করতে পারি।
ইউজুয়ালি যেটা দেখা যায় যে যদি বন্ড স্ট্রং হয় এবং অ্যাটমস গুলো লাইট হয়, ঠিক আছে, আবার বলছি, যদি বন্ড স্ট্রং হয় আর অ্যাটমস গুলো লাইট হয়, তাহলে কিন্তু এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইজ আ কাইন্ড অফ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটাও বেশি হবে। ওকে, that is the frequency of infrared radiation absorbed will be high. So if the bonds are strong and the atoms are light, then the vibrational frequency or the infrared absorption frequency will be high. So characteristic মানে CO এর জন্য একটা, CH এর জন্য একটা, হ্যাঁ, C এর জন্য একটা, CN এর জন্য একটা, তো সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থেকে কিন্তু আমরা স্টাডি করতে পারছি গিয়ে হচ্ছে তোমার কোন ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করা হচ্ছে, ওকে, and corresponding groups. Now let me tell you something. এই যে জিনিসটা আমরা পড়লাম, এটা কিন্তু খুব বেসিক পড়লাম। আমি গতবার যা পড়িয়েছিলাম তোমাদের ফিফথ সেমকে, এখন যারা ফিফথ সেমে আছে, অনেক ডিটেলসে পড়িয়েছিলাম। হ্যাঁ, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেট করব, কত কত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বাট যেহেতু অতটা কাজে লাগবে না, তাই জন্য আমি অতটা তোমাদেরকে ডিটেলসে যাচ্ছি না, কারণ প্রত্যেক ইয়ারকে মানে তাদের যতটা নেয়ার ক্যাপাসিটি অ্যাকর্ডিংলি পড়ানো উচিত। যদি কারোর মনে হয় এর থেকে ডিটেলসে পড়তে চাও, তোমরা অবশ্যই তোমাদের ফিফথ সেমিস্টারের থেকে নোটসগুলো নিয়ে নাও, সায়ন দাস, সায়ন বিশ্বাস, এদের থেকে। দে রাইট কোয়াইট ক্লিয়ারলি, তোমরা বুঝতে পারবে বা আমাকে জিজ্ঞেস করলেও আমি বুঝি। এইবার হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অফ আইআর স্পেকট্রোস্কোপি। এই নিয়ে বেশি কথা আমি কখনোই বলবো না, তার কারণ হচ্ছে যে এই এক ইনস্ট্রুমেন্টেশন বলতে 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 আমি টায়ার্ড হয়ে গেছি। পুরোপুরি সেম অন্যান্য যা ইনস্ট্রুমেন্টেশন তার সাথে, জাস্ট এতদিন আমরা ইউজ করছিলাম কি, উই আর ইউজিং আ ভিজিবল লাইট আর ইউভি লাইট সোর্স, এখানে আমরা একটা ইনফ্রারেড রেডিয়েশনের সোর্স ইউজ করছি। ইনফ্রারেড রেডিয়েশনের সোর্স, তাহলে মেন পার্টস অফ আইআর স্পেকট্রোমিটার আর ফলোস: রেডিয়েশন সোর্স, স্যাম্পল সেলস, মনোক্রোম্যাটাস, ডিটেক্টরস, রেকর্ডার্স, আমরা প্রত্যেকটা জানি, ঠিক আছে। তাহলে দেখো, ইনফ্রারেড ইনস্ট্রুমেন্টস রিকোয়ার আ সোর্স অফ রেডিয়েন্ট এনার্জি হুইচ এমিট ইনফ্রারেড রেডিয়েশন, মানে আমার একটা ইনফ্রারেড রেডিয়েশনের সোর্স দরকার, যেটাকে স্টেডি হতে হবে আর ইন্টেন্স হতে হবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ওয়েভলেংথ, যে ওয়েভলেংথে আমি স্ক্যান করতে চাইছি বা যে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে আমি স্ক্যান করতে চাইছি, সেগুলো যেন করসপন্ডিং করে, ঠিক আছে। বিভিন্ন ইনফ্রারেড রেডিয়েশনের সোর্স, মানে এই যে ইনফ্রারেড রেডিয়েশন দেখা যাচ্ছে, এটার বিভিন্ন সোর্স হচ্ছে গিয়ে নার্নস্ট গ্লোয়ার ইউজ করা যায়, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প ইউজ করা যায়, ঠিক আছে, মার্কারি আর্ক ইউজ করা যায়, টাংস্টেন ল্যাম্প, গ্লোবাল সোর্স, নাইট্রোম ব্যাগ। So these are different types of infrared radiation sources like Nernst glower, incandescent lamp, mercury arc, tungsten lamp, global source, nichrome gas, etc. তারপরে কি হচ্ছে স্যাম্পল সেলস অর স্যাম্পলিং অফ সাবস্টেন্সেস। এখানে দেখা যায় যে একটা জিনিস, যে যেটা আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি মানে ফ্লেম ফটোমেট্রি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা সবসময় স্যাম্পলটাকে যেটাকে রাখি সেটাকে লিকুইড রাখি। যদি আমাদের স্যাম্পল সলিড হয়, তখন সেই স্যাম্পলটাকে আমরা কিছুতে একটা সলিউবলাইজ করে সেটাকে লিকুইড বানিয়ে আমরা কিন্তু সেটাকে অ্যানালাইজ করি। ওকে, যদি আমাদের স্যাম্পল সলিড হয়, তখন সেটাকে কোনো একটা কিছু সলভেন্টে সলিউবলাইজ করে লিকুইড বানিয়ে আমরা ইউজ করি। দ্যাট ইজ ইন কেস অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি or atomic absorption spectroscopy or atomic emission spectroscopy, কারণ ওই কিউবেটের মধ্যে তুমি কখনোই কোনো সলিড স্যাম্পল কিন্তু দিতে পারবে না। বাট এখানে শুধু এইটাই হচ্ছে চেঞ্জটা, যে তুমি কিন্তু ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করার ক্ষেত্রে ইউ ক্যান ইউজ আ সলিড স্যাম্পল, ইউ ক্যান ইউজ আ লিকুইড স্যাম্পল, আর ইউ ক্যান ইউজ আ গ্যাস স্যাম্পল। হ্যাঁ, তো ইউ ক্যান ইউজ এনি অফ দিস থ্রি, সলিড, লিকুইড এন্ড গ্যাস। সেগুলোকে কিসে কিসে প্রিপেয়ার করতে হবে এখানে দেয়া আছে, we are not interested about it. Next is, but the take home message is infrared spectroscopy এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ,
You can use a solid sample, a liquid sample, and a gaseous sample, which you cannot do in case of your UV visible spectroscopy, বা atomic absorption spectroscopy, বা flame photometry. Next is your, this is the, suppose the monochromator. This is the monochromator. হ্যাঁ, monochromator, ঠিক আছে, এইটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে আমরা খুব ভালো করে জানি, টু select the ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ আ পার্টিকুলার ওয়েভলেন্থ। তাহলে কি হচ্ছে, যেটা হয়ে থাকে মনোক্রোম্যাটারে, ইউজুয়ালি এই ইনফ্রারেড রেডিয়েশনটাকে একটা প্রিজম বা গ্রেটিং এর সাহায্যে বিভিন্ন ওয়েভলেন্থে ব্রেক করে দেওয়া হলো। এখানে প্রিজমস গুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো পটাশিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড বা সিজিয়াম ক্লোরাইডের ইউজ করা হয় বিভিন্ন সল্টে। এরা কি করছে, এরা ইনফ্রারেড রেডিয়েশনটাকে বিভিন্ন ওয়েভলেন্থে ব্রেক করে দিচ্ছে। তারপরে লিথিয়াম ফ্লুরাইডের ফিল্টার ইউজ করা হচ্ছে, এবং যে কোনো অ্যালকালি হ্যালাইডের ডিফ্র্যাকশন গ্রেটিংস ইউজ করা হচ্ছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, সিম্পল কাজ হচ্ছে ডিফারেন্ট সল্টস ইউজ করে আমরা ব্রেক করে দিচ্ছি, দিয়ে সেখান থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ইনফ্রারেড রেডিয়েশনকে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ইনফ্রারেড রেডিয়েশনকে আমরা সিলেক্ট করছি, যেটা স্যাম্পল এবং রেফারেন্স দুটোর মধ্যে দিয়েই যাচ্ছে। ঠিক আছে, এইটার পর যাওয়ার পর ফাইনালি কোথায় যাচ্ছে, ডিটেক্টরে যাচ্ছে। ডিটেক্টর কি করছে, আনঅ্যাবজর্ব যে ইনফ্রারেড রেডিয়েশনটা আছে, আনঅ্যাবজর্ব যে ইনফ্রারেড রেডিয়েশনটা আছে, ঠিক আছে, সেই ইনফ্রারেড রেডিয়েশনটাকে মেজার করছে, এক্স্যাক্টলি সিমিলার টু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আনঅ্যাবজর্ব ইনফ্রারেড রেডিয়েশনটাকে ও কিন্তু মেজার করছে। এবং এই ডিটেক্টর কি হতে পারে না, ডিফারেন্ট হতে পারে, লাইক থার্মোকাপলস, থার্মিস্টার্স, পাইরোইলেকট্রিক ডিটেক্টরস। এগুলো নিয়ে এত ভাবার কোনো দরকার নেই, জাস্ট আমরা ইনস্ট্রুমেন্টেশনটা দেখছি যে আমাদের স্যাম্পল সোর্স আছে, তারপর আমাদের মনোক্রোমাটার আছে, এটা বিমটাকে, এই আমাদের ইনফ্রারেড রেডিয়েশনের সোর্স আছে, মনোক্রোমাটার আছে যেটা বিমটাকে স্প্লিট করলো, দেন উই হ্যাভ দিস স্যাম্পলস which could be solid, liquid and gas, আর রেফারেন্সটা হচ্ছে যে বাফারে তুমি জিনিসটাকে নিচ্ছ, নিয়ে তারপরে ফাইনালি ইউ হ্যাভ দিস ডিটেক্টর, যে ডিটেক্ট করছে যে কতটা আনঅ্যাবজর্ব রয়েছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ইনফ্রারেড রেডিয়েশন, এবং তারপরে ফাইনালি রেকর্ডারের সাহায্যে তুমি স্পেকট্রামটা পাচ্ছ, ইউ গেট দ্য স্পেকট্রাম। সেখানে যেটার অ্যাবজর্পশন হচ্ছে, করসপন্ডিং কি অ্যাটমস আছে, কি ফাংশনাল গ্রুপস আছে, আমরা জিনিসটাকে বার করতে পারছি। So a very similar technique, nothing to worry about. এখানে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যদি আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। দেখো, এগুলো আমি তোমাদেরকে বলেইছি কিছু কিছু, যে ধরো তুমি ডিটারমাইন করতে চাও যে তুমি একটা কোনো মিক্সচার আছে, তাতে কি কি ধরনের অর্গানিক কম্পাউন্ডস আছে, বা হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ সে কোকোনাট ওয়াটার, তাতে কি ধরনের অর্গানিক কম্পাউন্ডস আছে। ঠিক আছে, এছাড়াও আমরা জানি যে সলিড, লিকুইড, গ্যাসিয়াস স্যাম্পল সবকিছু কিন্তু এটার দ্বারা আর কি অ্যানালাইজ করা যায়। সবথেকে হচ্ছে আননোন অর্গানিক কম্পাউন্ডস আছে, সেগুলোর আইডেন্টিফিকেশন অসাধারণ টেকনিক। আমি যদিও বললাম যে এখন জিসিএমএস, দ্যাট ইজ গ্যাস ক্রোম্যাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি, ওটা কিন্তু ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির থেকে আরো বেটার টেকনিক হয়ে গেছে জিসিএমএসটা, কিন্তু স্টিল ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কিন্তু অনেক বৃহত্ত বোঝানো টেকনিক। ফলে আমরা যদি কিছু আননোন অর্গানিক কম্পাউন্ড অ্যানালিসিস করতে চাই, কি কি ফাংশনাল গ্রুপস আছে ইত্যাদি দেখতে চাই, এর মধ্যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মধ্যে কিন্তু কোনো টেকনিক নেই। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমনি স্পেসে তো আমরা জানি না কি ধরনের অর্গানিক মলিকিউলস আছে, কি আছে, সেখানেও কিন্তু আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ব্যবহার করি, কারণ এটা খুব ইজি টেকনিক এবং শিওর শর্ট রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা, সেমিকন্ডাক্টর, ন্যানোস্কেল সেমিকন্ডাক্টর অ্যানালিসিস। ঠিক আছে, সেমিকন্ডাক্টর মানে তার মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, কি কি ইমপিউরিটিজ আছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে, সেইগুলো জানার জন্য আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ব্যবহার করি। এবং for protein characterization also we use infrared spectroscopy. Okay, I am telling you these things because this is just a part of your syllabus, but trust me, এখন আর infrared spectroscopy
এই পারপাস গুলোর জন্য ব্যবহার করা হয় না, আদার দ্যান identification of compounds or analysis of unknown organic compounds. If you want to analyze that gaseous, liquid or solid phase, if you want to determine the functional groups, এইগুলোর জন্যই শুধু এখন ইনফ্রারেড ব্যবহার করা হয়। অন্যান্য যে অ্যাপ্লিকেশনস গুলো সেগুলো থিওরিটিক্যালি অবশ্যই করা যায়, লাইক প্রোটিন ক্যারেক্টারাইজেশন, ন্যানোস্কেল সেমিকন্ডাক্টর অ্যানালিসিস, স্পেসে identification of compounds, but usually it's not done. There are MS এসে যাওয়ার পর, মাস স্পেকট্রোমেট্রি এসে যাওয়ার পর, বিশেষ করে LCMS and GCMS, হ্যাঁ, তো মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি এন্ড লিকুইড ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি, এগুলো এসে যাওয়ার পর তো ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যে অ্যাপ্লিকেশন সেটা অনেকটাই কমে গেছে। ওকে, সো উই এন্ড টুডে। আমি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট লেট মি নো। কোনো কোয়েশ্চেন? কারুর কোনো কোয়েশ্চেন নেই? সবাই বুঝতে পেরেছো? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নেই। মানে এখনো বোঝা যায়নি, এটাকে অন্তত আরেকবার দেখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, এক দুবার দেখতে হবে আবার। আচ্ছা, নো প্রবলেম, তোমরা একবার দুবার যতবার ইচ্ছে দেখে নাও, দেখে নিয়ে আমরা একবার মিট করবো। আচ্ছা, আরেকটা কথা তোমাদের, তো দিস এন্ডস দ্য ক্লাস। হ্যাঁ, আরেকটা যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে